আমাদের চারপাশের এই যে আধুনিক দুনিয়া, গ্রিন টেকনোলজি থেকে শুরু করে ডিফেন্স সিস্টেম পর্যন্ত সবকিছুই কিন্তু চলছে এক অদৃশ্য শক্তির ওপর ভর করে। এই শক্তিটা হলো রেয়ার আর্থ এলিমেন্টস আর অন্য কিছু গুরুত্বপূর্ণ খনিজ। চলুন আজকের এই স্লাইডগুলোর মাধ্যমে আমরা দেখি কিভাবে বিশ্বের সবচেয়ে জরুরি এই ধাতুগুলোর ওপর চীন তার প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলল। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ১৯৯২ সালে চীনের তৎকালীন সর্বোচ্চ নেতা দেং শিয়াওপিং একটা কথা বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কাছে তেল আছে আর চীনের কাছে আছে রেয়ার আর্থ। তার এই একটা কথাই কিন্তু স্পষ্ট করে দেয় যে আজকের এই পরিস্থিতি হুট করে তৈরি হয়নি, বরং এটা একটা অনেক লম্বা আর কৌশলগত পরিকল্পনারই ফল। তো এই যে আমরা বলছি ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস বা গুরুত্বপূর্ণ কাঁচামাল, এগুলো আসলে কি? একদম সহজ করে বললে এগুলো এমন সব মৌলিক উপাদান যার কোনো সহজ বিকল্প নেই, আর এগুলো সাপ্লাই বা সরবরাহ হাতে গোনা কয়েকটি দেশের নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় কথা হলো এগুলো ছাড়া আধুনিক প্রযুক্তি বা প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে অচল। মানে সাপ্লাই চেইন যখন এতটা একপেশে, তখন ঝুঁকিটাও কিন্তু অনেক বেশি। আর এই খনিজগুলো যে আমাদের জীবনের কতটা গভীরে জড়িয়ে আছে তা ভাবলে অবাক হতে হয়। এই যে ধরুন ইলেকট্রিক গাড়ির মোটর বা বড় বড় উইন্ড টারবাইন মানে ক্লিন এনার্জি, সেখান থেকে শুরু করে আমাদের হাতে হাতে থাকা স্মার্টফোন, অত্যাধুনিক সেমিকন্ডাক্টর, এমনকি ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, এই সব কিছুর মূলে কিন্তু আছে এই ক্রিটিক্যাল মিনারেলস। প্রশ্নটা হলো, চীন ঠিক কিভাবে এই জায়গায় পৌঁছালো? এটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে আছে কয়েক দশকের এক নিখুঁত আর সুচিন্তিত কৌশল। এই স্লাইডের ডেটাগুলোর দিকে একবার তাকালেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, চীন শুধু খনি থেকে কাঁচামাল তোলায় ৬৯% নিয়ন্ত্রণ করে না, আসল খেলাটা কিন্তু হয় এর পরের ধাপগুলোতে। পরিশোধন বা রিফাইনিংয়ের ক্ষেত্রে তাদের দখলে ৯১%, রিয়ার আর্থ ম্যাগনেট তৈরিতে ৯৩%, আর আর্টিফিশিয়াল গ্রাফাইট অ্যানোডের ক্ষেত্রে তো প্রায় ৯৭%। মানে পুরো সাপ্লাই চেইনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরই নিয়ন্ত্রণ। এই টাইমলাইনটা তাদের লম্বা পরিকল্পনার একটা সারাংশ। ৯০-এর দশকে তারা কম খরচ আর পরিবেশগত আইনের শিথিলতার সুযোগ নিয়ে উৎপাদন হু করে বাড়িয়ে দেয়। ২০০০ সালের পর থেকে তারা জিএমের ম্যাগনেট ডিভিশনের মতো পশ্চিমা প্রযুক্তি আর কোম্পানি কিনে নেয়, আর ধীরে ধীরে সব উৎপাদন চীনে নিয়ে আসে। এর ফল কি হল? ২০১০ সাল নাগাদ আমেরিকায় রেয়ার আর্থ ম্যাগনেট তৈরির শেষ দুটো কারখানাও বন্ধ হয়ে গেল। আর এখন একটা কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আইন এনে তারা তাদের এই ক্ষমতাকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। চীনের কৌশলটা ছিল বলতে গেলে দুইমুখী আর খুবই কার্যকর। একদিকে তারা পণ্যের দাম অবিশ্বাস্য রকম কম রেখেছিল, যাতে নতুন কোনো প্রতিযোগী বাজারে আসার সাহসই না পায়। অন্যদিকে সরকারি ভর্তুকি আর একের পর এক বিদেশি কোম্পানি কিনে নিয়ে পুরনো প্রতিযোগীদেরও বাজার থেকে বের করে দিয়েছে। সত্যি বলতে এই কৌশলের সামনে অন্যদের টিকে থাকাটা প্রায় অসম্ভবই ছিল। এখন চলুন দেখি এই অর্থনৈতিক নিয়ন্ত্রণ কিভাবে ভূরাজনৈতিক ক্ষমতার এক মারাত্মক অস্ত্রে পরিণত হয়েছে। একই বলা হচ্ছে সাপ্লাই চেইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা। বাণিজ্য সংঘাতে আমেরিকার চীনের কৌশলের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। আমেরিকার ট্যারিফ বা শুল্ক বসিয়ে মূলত পণ্যের চাহিদার উপর চাপ তৈরি করে, যার প্রভাবটা সাধারণ মানুষের পকেটে পড়ে। কিন্তু চীন আঘাত আনে একেবারে মূলে। তারা সরাসরি কাঁচামালের রপ্তানি নিয়ন্ত্রণ করে। এর ফলে শুধু পণ্যের দামই বাড়ে না, বরং প্রতিপক্ষের উৎপাদন করার ক্ষমতাটাই কেড়ে নেওয়া হয়। আর এর প্রভাব রীতিমতো মারাত্মক। চীনের রপ্তানি নিয়ন্ত্রণের ঠিক পরেই সেমিকন্ডাক্টরের জন্য জরুরি একটা উপাদান গ্যালিয়ামের দাম ইউরোপে এক লাফে ৩৬৫% পর্যন্ত বেড়ে যায়। একই ঘটনা ঘটে জার্মেনিয়ামের ক্ষেত্রেও। হাইটেক পণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ এই উপাদানের দাম ৪০০% পর্যন্ত বেড়ে যায়। বুঝতেই পারছেন এই ঘটনা বিশ্ববাজারে কী পরিমাণ আতঙ্ক তৈরি করেছিল। এই স্লাইডটা আমেরিকার নির্ভরশীলতার একটা পরিষ্কার চিত্র তুলে ধরে। ১৯৯৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আমেরিকার মোট রেয়ার আর্থ আমদানির ৭২% এসেছে চীন থেকে। এই একটা পরিসংখ্যানই তাদের সাপ্লাই চেনের দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। স্বাভাবিকভাবেই এই চরম নির্ভরশীলতা আর ভূরাজনৈতিক ঝুঁকির কারণে বিশ্বজুড়ে এখন একটা নতুন দৌড় শুরু হয়েছে। বিভিন্ন দেশ মরিয়া হয়ে বিকল্প সাপ্লাই চেন তৈরির চেষ্টা করছে। পরিস্থিতিটা যে কতটা গুরুত্বপূর্ণ তা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের এই কথাতেই স্পষ্ট। তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছেন যে চীন প্রভাব, নির্ভরতা এবং ব্ল্যাকমেইলের একটা ধারা বজায় রেখে চলেছে। এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালকে লক্ষ্য করে ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস অ্যাক্ট নামে একটা বড়সড় পরিকল্পনা হাতে নিয়েছে।
তাদের লক্ষ্য হল নিজেদের প্রয়োজনের অন্তত 10% খনিজ উত্তোলন করা, 40% পরিশোধন করা, 25% রিসাইকেল করা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কোনো একটা দেশের ওপর 65% বেশি নির্ভরশীল না থাকা। কিন্তু দেখুন, পরিকল্পনা করা এক জিনিস আর সেটা বাস্তবায়ন করা আরেক জিনিস। এই স্লাইডের ছবিটাই সেই কঠিন বাস্তবতাকে তুলে ধরছে। নতুন খনি আর শোধনাগার তৈরি করা যে কতটা কঠিন, ব্যয়বহুল আর সময় সাপেক্ষ একটা ব্যাপার তা ভাবা যায় না। এই পুরো প্রক্রিয়া শেষ হতে 1 দশকেরও বেশি সময় লেগে যেতে পারে। আমেরিকাও কিন্তু বসে নেই। 2020 সাল থেকে তারা প্রায় $439 মিলিয়ন বিনিয়োগ করেছে নিজেদের সাপ্লাই চেইন আবার নতুন করে গড়ে তোলার জন্য। এমপি ম্যাটেরিয়ালসের মতো কোম্পানিগুলোকে অর্থায়ন করা হচ্ছে, আর অস্ট্রেলিয়া, জাপান এবং ভিয়েতনামের মতো মিত্রদের সাথে মিলে কাজ করা হচ্ছে। সব মিলিয়ে এই গুরুত্বপূর্ণ সম্পদগুলো নিয়ে বিশ্বজুড়ে এক নতুন দীর্ঘমেয়াদী প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, যাকে বলা হচ্ছে দ্য নিউ রিসোর্স রেস। এই বার চার্টটা দেখলেই বোঝা যায় শুধু খনি থেকে উত্তোলনের ক্ষেত্রেই চীন অন্যদের চেয়ে কতটা এগিয়ে। 2023 সালে চীন যেখানে 2,40,000 মেট্রিক টন রেয়ার আর্থ তুলেছে, সেখানে আমেরিকা তুলেছে মাত্র 43,000। ব্যবধানটা বিশাল। কিন্তু আসল চ্যালেঞ্জটা শুধু খনি খনন করা না, তার চেয়েও অনেক বড় চ্যালেঞ্জ হল প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন আর উৎপাদনের মতো জটিল প্রযুক্তিগত দক্ষতা আবার ফিরে পাওয়া, যা পশ্চিমারা গত 3 দশকে প্রায় হারিয়েই ফেলেছে। আর চীন ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বেশি শক্তিশালী। তাই শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। চীন যা 3 দশক ধরে কৌশলগতভাবে তৈরি করেছে, পশ্চিম কি তা মাত্র 1 দশকে আবার নতুন করে গড়ে তুলতে পারবে? এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সত্যি বলতে 21 শতকে এসে হয়তো কয়েক গ্রাম ধাতু নিয়ন্ত্রণই ঠিক করে দেবে যে ভবিষ্যতের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। এই খনিজগুলোর কৌশলগত গুরুত্ব এখন ঠিক